আমরা কিন্তু এদেরকে সেভের জিত দিব না। ইতিহাসের সব থেকে সেরা সময় উপভোগ করছে জামাত। স্বাক্ষর না করার কারণে এনসিপি যেভাবে চাইলো ওইভাবে তারা একটি সুপারিশ সরকারের কাছে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে উত্থাপিত হয়েছে। সব থেকে বেশি খুশিকে জামাত। এখন যে জামাত উইথ নোট অফ ডিসেন্ট আমাদের মতন স্বাক্ষর করে আসলো, অন্যান্য দলগুলো স্বাক্ষর করে আসলো, সেই জামাতের নেতা কর্মীরা এতটা খুশি কেন? এর কারণটা কি? অন্যান্য দলের জামাতের সাথে যারা যুগপৎ আন্দোলন করছে তারা এত খুশি কেন? আমি এই জন্যই বলছি যে জামাত যে কাজটি করতে পারে না সেটি এনসিপি কে করায়। দেখেন, এই যে গণ অভ্যুত্থানের পরে সব থেকে বেশি প্রশাসনিক সুযোগ সুবিধা নিয়োগ, ভিসি, ডিসি, এসপি, অন্যান্য জায়গায় সচিব, এই নিয়োগটা এনসিপির মাধ্যমে, অর্থাৎ তৎকালীন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তাদের মাধ্যমে জামাত এই কাজটি করিয়েছে। ইতিহাসের সব থেকে সেরা সময় উপভোগ করছে জামাত এবং এর অসংখ্য প্রমাণ রয়েছে। আর জামাত মনে করছে যে এই কারণে এই সরকারের মেয়াদ যাতে শেষ না হয়, জামাত আরো বেশি বেশি নিয়োগ দিতে চাচ্ছে এবং তাদের অবস্থা তারা শক্তিশালী করতে চাচ্ছে। আপনি একটু অ্যানালাইসিস করেন, যতগুলো বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়েছে, আমি যতটুকু জানি 80% জামাতের এখানে এই আলাপটা এখান থেকে আরেকটু বাড়াতে পারলে খুশি হতাম, কিন্তু কয়েকটি বিষয় আসলে আপনার কাছে একটু জানতে চাই। প্রথমত, একটা বিষয় তো বারবার স্পষ্ট করা হচ্ছে যে গণভোট যদি জাতীয় নির্বাচনের একই দিনে হয় সেটা হয়তো অ্যাকসেপ্টেবল, কিন্তু আগে কোনোভাবেই সেটা কাম্য নয়। আজকে আমরা নির্বাচন বিশ্লেষকদের কথা শুনছিলাম, তারা বলছেন গণভোট নিয়ে যত বেশি কথা হবে জাতীয় নির্বাচনের উপর তার একটা প্রভাব পড়বে। আমি আসলে এই জায়গাটাতে আপনার অবস্থান জানতে চাই, আপনি নিজেও সেটা মনে করেন কিনা? আমাদের অবস্থান না, জাতীয় ঐক্যমত্য কমিশনের অবস্থান হলো একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট, এই ধরনের প্রস্তাবনা তারা আমাদের সামনে উত্থাপন করেছিল। এখন যদি প্রতারণা করে, আমি স্পষ্ট বলছি, হাসিনা 2018 সালে আমরা যে কোটা সংস্কার আন্দোলন সফল করেছিলাম, পরবর্তীতে প্রতারণা করে 24 সালে আবারও কোটা ফিরিয়ে আনে এবং এই প্রতারণার ফলাফল কি হয়েছে সেটা কিন্তু আওয়ামী লীগ এবং হাসিনা টের পেয়েছে। জুলাই সনদে আমাদেরকে স্বাক্ষর করিয়েছে, বৃষ্টিতে ভিজে আমরা স্বাক্ষর করেছি, আমাদেরকে বলা হয়েছে নোট অফ ডিসেন্ট সহ এইটা তারা সুপারিশ করবে এবং তাদের উপর আমরা আস্থা বিশ্বাস রেখে স্বাক্ষর করেছি। এখন যদি আমাদের সাথে ভাওতাবাজি করে, এই যে উপদেষ্টা পরিষদের উপদেষ্টারা, ঐক্যমত্য কমিশনের কর্তাবাবুরা, নাহিদ ইসলাম বলেছে যে তারা আসলে সেফ এক্সিট খুঁজতেছে, আমরা তাদেরকে বলবো আমরা কিন্তু এদেরকে সেফ এক্সিট দিব না। যা করার ফখরুদ্দিন মঈনুদ্দিনের জন্য, তার পতনের জন্য যা করার হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমাদের সাথে প্রতারণা করে এবং এই ঐক্যমত্য কমিশন বলেন, উপদেষ্টারা বলেন, প্রতারণা করলে রাজপথে আন্দোলন হবে। ইতিমধ্যে তো জামাত ইসলাম সহ 8টি দল। রাশেদ খান, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। একটি হলো যে এখন যেটা জুলাই সনদ তৈরি করা হয়েছে এবং সংবিধান সংস্কার যে আদেশ জারির কথা বলা হয়েছে, সেটা যদি এই সরকার রেখে দেয় তাহলে আপনারা কি করবেন? এটা একটা প্রশ্ন। আর জুলাই সনদ না হলে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে, তখন কি দাঁড়াবে? প্রয়োজনে আপনার এই জুলাই জাতীয় সনদ নিয়ে যদি অনৈক্য থাকে, তাহলে আগামীতে যারা নির্বাচিত হবে প্রয়োজনে ওই সংসদ তারা দ্বৈত ভূমিকা পালন করবে, সেখানে নতুন ভাবে আলোচনা হবে। কিন্তু এর মানে এই নয় যে ঐক্যমত্য কমিশনের সদস্যরা বিদেশ থেকে উড়ে এসেছে। গণভোটের ব্যাপারে আপনার মন্তব্য কি? গণভোট আপনারা চান না? আমাকে শেষ করতে দেন, আমি তো হানা কথার উত্তর দিব না, আমাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। তো এখন তারা যদি উড়ে এসে মনে করে যে তারাই ভালো বোঝে, আমরা দেশ চালাতে পারি না, তা আমার কথা হলো, এতদিন আপনারা দেশে থেকে কেন হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেন নাই? আমরা 2018 সালের সংস্কার আন্দোলন করেছি, জেল, জুলুম, রিমান্ড, নির্যাতনের শিকার হয়েছি। যতক্ষণ না পর্যন্ত হাসিনার পতন হয়েছে এই বাংলাদেশে থেকেছি। আমার নামে তো অসংখ্য মামলা হয়েছে। যখন আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমার নামে 3টা মামলার ওয়ারেন্ট ছিল। আমরা দেশ ছাড়ি নাই, আমরা দেশকে ভালোবাসি, দেশ কখনোই আমরা ছাড়বো না, হাসিনার মতন পালিয়ে যাব না। কিন্তু আজকে আপনারা যেভাবে আমাদের 25টি রাজনৈতিক দলের সাথে প্রতারণা করলেন, আজকে বিদেশে গিয়ে কি এই শিখে এসেছেন যে আমাদের সাথে প্রতারণা করবেন? এই অভিযোগগুলো জনাব রাশেদ খান খুব স্পষ্ট করে বিভিন্ন আয়োজনে, বিভিন্ন প্রোগ্রামে আপনারা বলেছেন। আপনি একটু সংক্ষেপে দ্রুত শেষ করবেন, তার আরেক কয়েকটা বিষয় জানতে পারবো। আমরা মনে করি, দেখেন, এখন যেহেতু গণভোট নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে, 25টি রাজনৈতিক দল তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং জামাত বাদে ঐক্যমত্য কমিশনের বৈঠকে
প্রায় প্রতিটি রাজনৈতিক দল বলেছিল একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন। সুতরাং জামাতের খপ্পরে পড়ে যদি আগে গণভোট করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমি বলবো যে গণভোট নির্বাচনের আগে হওয়ার কোনো সুযোগ নাই, গণভোট নির্বাচনের পরে হবে, স্পষ্ট কথা। ঠিক আছে, আমি আমি আপনার বক্তব্যটা নিলাম, কিন্তু একটা বিষয় আসলে সাধারণ মানুষ ফেসবুক স্ক্রল করলে আমরা আমাদের প্রতিবেদনের নিচে কমেন্ট আকারে জানতে পারি। মানে এখানে আমরা যে তিনজনকে দেখতে পাচ্ছি তারা সবাই জুলাই আন্দোলনের মাঠে ছিলেন এবং তাদের কারণে আসলে এইরকম একটা পরিস্থিতিতে সবাই একসাথে একটা ছাদের নিচে বসে কোনো মতামত দেওয়ার সুযোগটা পাচ্ছেন। আমি এই জায়গা থেকে জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে আসতে চাই। মানে আমরা আজকে যে শিরোনামগুলো দেখতে পাচ্ছি সেটা সত্যিকার অর্থে খুবই দুঃখজনক। প্রথমত এখানে জনাব রাশেদ খান তার স্ট্যাটাসেও বলেছেন, বিভিন্ন আয়োজনেও বলেছেন যে জামাত যা করতে পারে না সেটা এনসিপিকে দিয়ে করায়। আমরা হাসনাত আবদুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি গতকালকে বলছিলেন যে বিএনপি এবং জামাতের মধ্যে আসলে তলে তলে আসন ভাগাভাগি নিয়ে নানা আলোচনা চলছে। ওদিকে আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে একটি দল আসলে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। মানে কেউ কারোর উপরে আস্থা রাখতে পারছে না কেন যখন আপনারা একই সাথে মাঠে ছিলেন? কোথায় আসলে ফাটলটা ধরলো? এখন দেখেন, আপনি যদি বলেন যে আমরা রাজনৈতিক দলগুলো একে অপরের সাথে আস্থা রাখতে পারছি না, এই কথাটা কিন্তু আমি একেবারেই বিশ্বাস করি না। আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদের ওই যে ফরিদ ভাই যেটা বলে যে পলিটিক্যাল রেটরিক, পলিটিক্যাল ডিসকোর্স এগুলো থাকে, বুঝছেন। রাজনীতিতে তার শক্তি, তারপরে রাজনীতিতে কিছু নীতি কৌশল, রাজনীতির মাঠ গরম করা, এগুলো পলিটিক্যাল পার্টির মধ্যে থাকে। কিন্তু বক্তব্য হলো যে যার কাছে আমরা ক্ষমতাটা দিলাম সবাই মিলে, ডক্টর ইউনূস সাহেবের কাছে, তিনি যেটা বলেছিলেন যে ঐতিহাসিক একটা নির্বাচন করব, এবং তার তরফ থেকে বলা হয়েছিল যে পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচন, কিছুক্ষণ আগে আপনি বললেন। কিন্তু আবার আমি দেখলাম তিনি বললেন যে বড় কোনো একটা বাধা আসতে পারে নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য। এই যে দ্বিচারিতামূলক কথা। তারপরে বললো যে একবার বললো যে পুলিশের দরকার নেই, আমরা নিজেরাই নির্বাচন করতে পারবো। আবার বলছে পুলিশের কোনো প্রস্তুতি নেই। এই কথাগুলো কিন্তু আসলে আমাদের রাজনৈতিক দলকে বিভিন্নভাবে অনৈক্যের ভিতর নিয়ে যায়। যেমন আপনি আমাকে ফরিদ ভাই বলছিলেন যে আপনার স্বাক্ষর করলেন কেন না পড়ে, আর আমরা পড়ে শুনে বুঝেই তো স্বাক্ষরটা করেছিলাম। আপনি আমাদের প্রিন্ট কপিতে আসবে উল্টে ফেললেন, তাহলে তো আপনি বুঝছেন যে অনৈক্যটা কে সৃষ্টি করছে। রাজনৈতিক দলগুলো তো কথা বলবেই। মূল আমি তো দেখছি এই বানরের পিঠা মতোই আপনার কাজ করছে, কাউকে কম দিচ্ছে, কাউকে বেশি দিচ্ছে, কাউকে বেশি দেওয়ার কথা বলে কম দিচ্ছে। বানরের পিঠাভাগের কাহিনী সবাই পড়েছেন। আমি মনে করি যে বর্তমানে এই সরকারকে পেন্সিল মানসিকতায় হতে হবে, অর্থাৎ পেন্সিলে যেমন ইরেজার দিয়ে ভুলগুলো মুছে ফেলা যায়, ঠিক যে ভুলগুলো সরকার করছে, জনগণের সাথে যে প্রতারণাগুলো করছে, ভুলের যে প্রতারণা, সেইটাকে তাকে মুছে ফেলতে হবে এবং নতুন একটা শিক্ষা নিতে হবে যে তিনি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে তিনি মানে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই অনৈক্য তৈরি করছে, আমি যেটা দেখলাম। যে সুতরাং আপনাকে দেখতে হবে যে গণভোটের ইস্যুটা আপনারা বললেন, দেখেন গণভোট যদি একই দিনে না হয়, তাহলে যদি আমরা আগে হয়, আপনি বাংলাদেশের ইকোনমিক কন্ডিশনটা দেখেন, বাংলাদেশের পলিটিক্যাল কন্ডিশনটা দেখেন। হেলাল ভাই, আমি একটু বলি, আসলে গণভোট আসলে এখন আগে করার সুযোগও নেই, সময় কোথায়, তাই না? হ্যাঁ, আমি ফরিদের সাথে একমত, ঠিক বাস্তবতা প্রয়োগ করা। অতএব এই কথাগুলো যারা বলছে, এই যে নির্বাচন হবে, এই যে বিশেষ করে সরকারের এই জায়গা থেকে একটু শাহ ইফতেখার তারিক আপনার কাছে আসতে চাই। প্রথমত নির্বাচনের যে সময়টা সেটা যদি আমরা ফেব্রুয়ারি ধরে রাখি এবং প্রেস সচিব যে ধারণাটা দিলেন 15 ফেব্রুয়ারির আগে, যদি সেটা মাথায় রাখি তাহলে গণভোট আয়োজনের সময়টা আপনি কোথায় দেখছেন? দ্বিতীয় বিষয় হচ্ছে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে আগে গণভোট তারপর সংসদ, এটা সাধারণত দুনিয়াতে কোথাও হয়নি। হ্যাঁ, মানে আর তৃতীয় বিষয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটা কি আপনারা মানবেন? আপনার প্রশ্নগুলি উত্তর দেওয়ার আগে আমি কয়েকটা বিষয় বলি। একটা সংবাদ শিরোনাম আপনি বলেছিলেন যে গণভোট নিয়ে বেশি কথা হলে সেটা জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে। জি, এবং আমার মনে হয় যে আসলেই প্রভাব পড়ছে। এই যে জাতীয় ঐকমত্য কমিশন কেন হলো, আমরা যদি সরল ভাবে বোঝার চেষ্টা করি, আমরা টেবিলে অনেক মানে যুক্তি নির্ভর আলোচনা করতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু মানুষ কিন্তু এত পেঁচগোছ বুঝে না, তারা সরল সহজভাবে কিছু জিনিস বুঝে। এবং দিন শেষে দেখা যায় সাধারণ মানুষ যা বুঝে সেটাই সঠিক ছিল। এখন দেখেন এই যে গণভোট নিয়ে এবং এই নিয়ে হঠাৎ করে যে উত্তেজনা তৈরি হয়েছে, গণমানুষের কাছে একটা বার্তা কিন্তু চলে গেছে। সেই বার্তাটা কি? সেই বার্তাটা হলো যে কেউ আসলে মানে সংস্কারটা নিশ্চিতভাবে হোক, এটা অনেকে হয়তো অনেকে চাচ্ছে, অনেকে চাচ্ছে না। দেখুন,
গণ অভ্যুত্থানের পর এই জাতীয় ঐকমত্য কমিশন, এই অন্তর্বর্তীকালীন সরকার, এগুলো আমরা কেন করেছিলাম? যে বারবার একই চক্রে আমরা ঘুরপাক খাচ্ছি দেশটা। বারবার একটি সরকার ক্ষমতায় যায়, সে একেবারে মানে স্বৈরাচারী আচরণ সে রপ্ত করে, এবং এক সরকারের থেকে আরেক সরকার আরো বেশি স্বৈরাচারী আচরণ রপ্ত করে, তারা নির্বাচনকে কলুষিত করে, দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে। এই জন্য অন্তত নির্বাচনের আগে কিছু সংস্কার আমাদের করা উচিত। এখন কিছু সংস্কার করতে যাওয়ার পর দেখা গেল যে কেউ কেউ এই সংস্কারগুলি করতে চাচ্ছেন না। এই বার্তাটা কিন্তু মানুষের কাছে চলে গেছে যে কে কোন সংস্কার করতে চাচ্ছে, কে কোন সংস্কার করতে চাচ্ছে না, এই বার্তাগুলো মানুষের কাছে গেছে। অতএব গণভোট নিয়ে যত আলোচনা হচ্ছে, মানুষ কিন্তু মানে তার চিন্তা চেতনাকে স্বচ্ছ করতে পারছে, এবং নির্বাচনে তার প্রভাব অবশ্যই পড়বে। এবার আসি আপনার প্রশ্নের উত্তরে। আপনি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জি, খুব সম্ভবত ব্যান্ডউইথের সমস্যা। আমি অপেক্ষা করি 7 থেকে তারিখ আসার আগ পর্যন্ত। সর্দার ফরিদ, আপনার কাছে ছোট্ট একটা বিষয় একটু জানতে চাই। মানে আজকে গণতান্ত্রিক অধিকার কমিটি, মানে শুক্রবারের কথা বলছি, গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক ডক্টর আনু মোহাম্মদ একটা কথা বলেছেন যে সরকারের উপর 3 দলের প্রভাব আছে এবং জামাতের কর্তৃত্বটা বেশি, তাদের আওয়াজটা বেশি। আপনি গণমাধ্যম কর্মী হিসেবে কি অবজারভেশন করছেন? এখন সমস্যা হলো কি, সবাই যখন কথা বলে তার তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কথা বলে। আমাদের এখানে দুঃখজনক হলো বুদ্ধিজীবীরা যে পক্ষে আমরা চিনে ফেলি, উনি কোন পক্ষে কথা বলেন মুখ খোলার আগেই। আপনিও চিনেন, আমিও চিনি, সবাই চিনে। এটা হলো আমাদের দুর্ভাগ্য যে বুদ্ধিজীবীরা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে সব কথা বলেন। আনু মোহাম্মদ কোন দল করেন আমরা জানি, উনি ওনার দৃষ্টিভঙ্গিতে কথা বলছেন। উনি জামাতের বিরুদ্ধে কথা বলবেন, এটা স্বাভাবিক। প্রয়োজনে বিএনপির বিরুদ্ধে কথা বলেন, এটা স্বাভাবিক। এখন প্রশ্নটা হলো আসলে এইগুলো একটা মজার ঘটনা বলি খুব সংক্ষিপ্তভাবে। আপনি লক্ষ্য করেছেন দীর্ঘ সময় প্রফেসর ইউনূস সরকারের সমালোচনা করেছে বিএনপি, এবং তারা বিকল্প ভাবার কথা বলেছে, এনে অনেক উত্তেজনা তৈরি হয়েছিল। কিন্তু আমরা গত 1.5 মাস ধরে দেখছি তারা প্রফেসর ইউনূসের প্রশংসা পঞ্চমুখ। তখন এনসিপি এবং জামাত প্রফেসর ইউনূসের সমালোচনা করছিল, বিশেষ করে এনসিপি কঠোর ভাষা আক্রমণ করছিল। আবার জুলাই সনদ যখন হলো তখনও দেখলাম আমরা বিএনপি খুব প্রশংসা করছে, জামাত আংশিক প্রশংসা করছে, আংশিক সমালোচনা করছে, আর এনসিপি আরও উপরে উঠে গেল সমালোচনার মাত্রাটা। কিন্তু যখন চূড়ান্ত সংবিধান সংস্কার অধ্যাদেশের বিষয়টা, আদেশের বিষয়টা যখন আসলো, তখন দেখলাম টোটাল বিষয়টা ঘুরে গেল। বিএনপি কঠোর ভাষায় সমালোচনা করছে প্রফেসর ইউনূসের, এবং এনসিপি এবং জামাত ইতিবাচক মনোভাব পোষণ করছে। বিষয়টা এরকম, আমার যখন সুবিধা হবে তখন সব ঠিক, আমার যখন অসুবিধা হবে তখন বেঠিক। বিষয়টা এরকম নয়। এখন এখানে রাজনৈতিক দলগুলো, আমার যেটা পরামর্শ সেটা হলো যে তাদের প্রতি আহ্বান যেটা, সেটা হলো আগে দেশটা দেখেন, তারপর দলটা দেখেন।